শাস্তি বলতে আমি আমার সামনে তো ভাইপোকে মেরেছে, আমি তো সেইটা বুঝতে পারছি না। কুত্তার মতো আমার ভাইপোকে খালি তড়পে মেরেছে। আমার ভাইপো খালি থানার ভিতরে এদিক ওদিক খালি ছুটেছে, কুকুরের মতো ছুটছে। আর আমার পা ধরছে, ও বলছি আবার তুমি বাঁচাবো। আমি বলছে আমি কি দিয়ে বাঁচাবো, আমার তো থানার ভিতরে ফেলে রেখেছে এক কোণে, আমি কি দিয়ে বাঁচাবো। কলকাতা হাইকোর্টে কি হলো? কলকাতা হাইকোর্টে কালকে শুনানির আবার ডেট হয়েছে বেলা 2টোর সময়। আর এই টাইমের মধ্যে এভিডেন্সগুলো আবার কালেক্ট করতে বলেছে, যে হসপিটালে ছিল, কোন নার্সিংহোমে ভর্তি ছিল, সেইগুলো আবার একবার করে ক্রস চেক করছে এবং উকিলরা এগুলো মেলানোর চেষ্টা করছে। আজকে অফিসাররাও সম্ভবত এসেছিল ঢোলা থানার থেকে, তাদেরকেও ডাক করেছিল। কালকে ডেট হয়েছে, কালকে কি হয় না আবার জানা যাবে। আজকে মূলত ওনার এই চাচার জবানবন্দিগুলো নিয়েছে আমাদের উকিল বাবুরা, সেটা আবার কালকে ফের সাবমিট করবে। লয়ার কে আছে আপনাদের? শামীম আহমেদ। তো মোটামুটি কালকে আপনারা যখন গেছিলেন, কালকে তো তার দফন কফন করা হয়, তা আপনারা দেখেছিলাম যে আপনারা থানাতেও গিয়েছিলেন, থানা থেকে কি বললেন? থানায় আমরা কমপ্লেন জমা করলাম, এসপি সাহেব কমপ্লেন নিলেন এবং তিনি বললেন আইনতভাবে যা যা করণীয় আমরা সবই করব, আপনারা নিশ্চিন্ত থাকুন, সব প্রসিডিওর মেনটেন হবে। এই হিসাবে উনি কমপ্লেন রিসিভ করেছেন, আমাদের একটা রিসিভ কপিও দিয়েছেন। তারপর আমরা সেটা নিয়ে কালকে কোর্টে করি আর কি। এই যে পুলিশ প্রশাসন, যে রাজদীপ সরকার কিন্তু সেই থানার অফিসার, তারা কি তিনি কি এখন কর্মরত আছেন না, তার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা? আমি এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই যে তানাকে অ্যারেস্ট করা হয়েছে কি, তানার করা হয়েছে, হেফাজতে নেওয়া হয়েছে কিনা, সেরকম কোনো খবর আমাদের কাছে নেই। তবে যেটা শুনলাম তাকে নাকি ট্রান্সফার করা হয়েছে। ট্রান্সফার দিয়ে কেউ ট্রান্সফার মানে তো ডিউটি অবস্থায় আছে। এবং ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে, তথ্য আমি এখন হাতে পাইনি, ইতিপূর্বে উনি আগে যে থানাগুলোতে ছিলেন সেখানেও একইভাবে মানুষের টর্চারিং করেছে এবং মন্দিরবাজার থানাতেও নাকি একজন এরকমভাবে মারাও গেছিলেন। এনার কি মেন্টালিটি আমি জানি না। আর সবথেকে বড় কথা, ভোলা থানার আইসি তিনি, তানার থানা তো সর্বোচ্চ অথরিটি, তিনি তানার থানাতে এই ধরনের ঘটনা ঘটলো কীভাবে, এটা আমার কাছে তো খুবই চিন্তার ব্যাপার। তারা কি পুরোটাই এদের সঙ্গে যুক্ত, পুলিশের সব অফিসাররাই যুক্ত? এই যে যার বিরুদ্ধে যে অভিযোগ করছেন তার তদন্ত কি পুলিশ করবে? এটা কি সম্ভব যে যারা অপরাধ করলো তারাই তদন্ত করে এই কোর্টে সঠিক তদন্ত? সেই বিশ্বাস সম্পূর্ণ নেই বলেই তো কোর্টে আসতে হয়েছে না। হাইকোর্টে কেন এসেছি আমরা? কোর্টে আজকে কি আবেদন করেছেন? আমরা কোর্টে কালকে সাবমিট করেছি যে আমরা এর ন্যায় বিচার চাই। পুলিশ যেভাবে ছেলেটাকে অন্যায়ভাবে পিটিয়ে মেরে দিল, এর আমরা ন্যায় বিচার চাই। পুলিশ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, মেডিকেল রিপোর্টটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, বলছে জন্ডিসে মারা গেছে। একটা তত্তাজা ছেলে জন্ডিসে মারা যায় কোনোদিন? জন্ডিস হলে কেউ এইভাবে 2-3 দিনের মধ্যে মারা যাবে? তাও একটা হৃষ্টপুষ্ট চেহারার একজন ছেলে, যে কিনা প্রতিনিয়ত কর্ম মধ্যে যুক্ত থাকে, সে মায়ের ট্রিটমেন্টের জন্য বাড়িতে এসেছিল। আর এই ভোট আর ঈদের কারণে সে বাড়িতে কয়েকদিন থেকে গেছিল। আর এই টাইমের মধ্যে তার উপরে এই ধরনের অত্যাচার, এখানে চাঞ্চল্যকর কিছু কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি পরিবারের কাছ থেকে, যে 1,75,000 টাকা তো নিয়েছেই, তারপরে তাদের বাড়ির যা সোনা গয়না ছিল সেগুলোও নিয়েছে নাকি। যেই এর পরিমাণে সোনা গয়না হাজির করতে হবে, নইলে ছাড় হবে না। তখন ওরা দেখলো যে ছেলেকে বাঁচানোর জন্য বাড়ির বাকি যা গয়নাগাটি ছিল সেগুলো সবাই মিলে এক জায়গায় করে সেটাও দিয়েছে। তাহলে বাড়ির মা বোনেদের যে গয়নাগাটি ছিল সেটাও নিয়েছে, 1,75,000 টাকা নিয়েছে। তো বিশাল বড় ডাকাতির কেসের থেকেও খারাপ কেস ঘটিয়েছে। কি বলবো, পুলিশ প্রশাসন, আইনের শাসন পশ্চিমবঙ্গে টোটালি নেই, এইটা প্রমাণিত হচ্ছে আর কি। ওনার কিন্তু খুব অল্প দুটো একটা কথা বলবে, শারীরিকভাবে খুবই। এই যে মালিক ভাই বললেন যে আপনাদের বাড়ি থেকে বাইক, মোবাইল এবং বাড়ির সোনা গয়না সেগুলো প্রশাসন নিয়ে গেছে, তো সেগুলো কি আপনারা ফেরত পেয়েছেন? এখন কিছু ফিরিয়ে দেয়নি। কিছু? না। টাকাটা কিসের জন্য নেওয়া হয়েছে? টাকাটা ভাইপোর যখন অতিরিক্ত মারধর করছে, বেধড়ক মারধর করছে, আমার আরেকটা মেজদা বলে, সে বাধ্য হয়ে রাজদীপ বাবুকে বললো আমার ভাইপোকে আর মারেন না, যে কোনোভাবে ওকে ছেড়ে দিই। এই কারণে রাজদীপ বাবু বলেছে যে আমার 2 লাখ টাকা দিতে হবে, ঠিক আছে?
আমার মেয়েটা কোথায় ধার দেনা করে নিয়ে এসে 1,75,000 টাকা দিলে তারপরে মাঠটা কম করে। এই যে বাড়ির স্বর্ণ জিনিস চুরি হচ্ছে সে তো আপনাদের চুরি হচ্ছে, আবার আপনাদের বাড়ির ছেলেদেরকে তুলে নিয়ে মারছে। আমার বাড়িতে যে চুরিটা হয়েছে সে দুটো বাচ্চা ছেলে চুরি করেছে, তাকে আমি ধরেও ফেলেছি, ঠিক আছে, তারা মেনেও গিয়েছে, সে ভিডিও আমার কাছে আছে। তারা বলে দিয়েছে যে আমরা চুরি করেছি, আমরা তোমার সব ফিরিয়ে দেব। ইতিমধ্যে কখন পুলিশ চলে এসেছে আমি জানি না, আমি আমি পুলিশকে খবরও দিই নাই, ফোনও করি নাই। ওর মধ্যে পুলিশ চলে এসেছে, এসে ঘর ভিতরে চলে গিয়েছে, গিয়ে দুটো বাচ্চাকে কি বললো জানি না। তারপরে পুলিশটা সেই বাচ্চা দুটোকে নিয়ে বাইরে এলো, এসে বলল সোনার টাকা কোথায় রেখেছি বল। তখন ওই একটা বাচ্চা, ওর নাম তানজিজুর মোল্লা, হ্যাঁ, ও বলে দিল যে আমি আবশ্যিক, মানে আমার ভাইবোর কথা বলে দিল, বলছে আমি ওর ভাইবোকে দিয়ে দিছি। পুলিশ শিখিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার ভাইবোর ওই যে ঘাড় ধাক্কা দিয়ে গাড়ি তুলে নিল, আমার ঘরে চুরি হয়েছে আমাকেও গাড়ি তুলে নিয়ে থানার ভিতরে গিয়ে ওই যে বেদাড়ক মাছ চালু করলো আমার ভাইপোকে। আর কোনো কথা নেই। আপনাকে মারেনি? না, আমাকে মারেনি, আমাকে এক জায়গায় বসিয়ে রেখেছে, সঙ্গে সঙ্গে আমার ফোনটা কেড়ে নিয়েছে, নিয়ে সুইচ অফ করে রেখে দিয়েছে। রাজদীপ মুখার্জি? হ্যাঁ, রাজদীপ সরকার, হ্যাঁ হ্যাঁ, ও। আর ওর সঙ্গে আরও 4-5 জন, কে জানি না, ওদের নাম জানি না, ওই 4-5 জন মিলে আমার সামনে 4খানা লাঠি ভেঙে দিয়েছে। আমার ভাইপো খালি কাঁদছে, ও করছে আপাকে তুমি আমার বাঁচাও, তুমি আমার বাঁচাও। প্রচুর মাছ, যখন মাছ আমি সহ্য করতে পারিনি, বাধ্য আমি পুলিশের পায়ে জড়িয়ে ধরেছি, আমার ভাইপোকে ছেড়ে দাও। কিভাবে কুত্তার মতো মেরেছে, পুরো থানাটা পুরো কাঁপছে, থরথর করছে। বাইরের মানুষ সব ঘিরে দাঁড়িয়ে আছে, কেউ ভয়তে থানার সামনে আসতে পারেনি। তারপরে যখন মার বন্ধ হচ্ছে না, রাত 12:30 1টার সময় নিয়ে গেছে। সেদিন রাতভর ছিলাম, দিনভর মাছ চলছে, ওইভাবে মাছ চলছে। ভাইপো মারের জ্বালায় খালি বলছে আমি নিচ্ছি, যখন হ্যাঁ বলছে তখন একটু মারটা কম করে দিচ্ছে। এইভাবে দিনভর মারতেই ছিল। দিনভর মারার পরে যখন সন্ধ্যাবেলা 8টার পরে বড়বাবু রুমেতে আমাকে ডাকলো, ভাইপোকে নিয়ে এসে রাজদীপ বাবু বড়বাবুর সামনে লাঠি দিয়ে আমার ভাইপোকে ফের মারছে, বলছে বল কোথায় রেখেছি। আমার ভাইপো ফের বাধ্য হয়ে বললো আমার ঘরে রেখে দিস। তারপরে যখন প্রচুর মারধর করছে, আমার ভাইপো বলছে আমার ঘরে রেখে দিছি, আমার মার কাছে আছে আমি দিয়ে দেবো, কিন্তু ও তো নেই। ও কী করবে, কোথাতে 4-5 বার হ্যাঁ বলেছে, আবার নিয়ে যাচ্ছে, নেই তো কোথাতে পাবে, ও দেবে। যখন রাত্রেবেলা 8টার সময় যখন বড়বাবু আমার সামনে রাজদীপ স্যারকে বলছে যে একে এবারে বাড়িতে নিয়ে গিয়ে যদি মানা দেয়, একে নিয়ে এসে জামা প্যান্ট খুলে দিবি, ন্যাংটো করে বেধারক দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দিবি, বেদাড়াক মারবি, হ্যাঁ, আমার সামনে বলছে। তখন আমি কাঁদছি, বলছি কি হবে এবারে ভাইপোটা। তারপরে আমার হাতে আমার ফোনটা দিয়ে দিয়েছে, দিয়ে বললো বাইরে চলে যা তুই। আমি তাড়াতাড়ি করে ভাইপোকে বাঁচানোর জন্যে বাড়িতে ফোন করে বললাম, আমার ওয়াইফকে ফোন করে বললাম তোমাদের বৌদির আমার ভাইজির হাতে কানে যা যেখানে আছে, তোমরা যে কোনোভাবে এই জিনিসকটা তোমাদের ভাইপোর বাঁচানোর জন্য যে কোনোভাবে রেডি করো, নাহলে ভাইপোকে আর বাঁচাবে না। বলতে আমার বাড়ির লোক যার যেখানে ছিল, আমার ভাইজির, আমার ভাইপো, আমার মানে ভাবির, আমার ওয়াইফের কানে গলায় যা যেখানে ছিল সেই জিনিসগুলো রেডি করে রাখার পরে এবার আমার ওয়াইফ বলছে, বলে এই দেখো পয়সা তো ঘরে নেই, কোথায় পাবো পয়সা এক্ষুনি। তখন আমার একটা দিদি তাড়াতাড়ি, আমাদের বাড়ির সামনে একটা হিন্দু বৌদি আছে, বৌদির গিয়ে পায়ে জড়িয়ে ধরেছে, তোমাদের কাছে যা পয়সা আছে দাও। সেই পয়সাটা নিয়ে এসে রেখেছে। তারপরে আমার ভাইপোকে নিয়ে বাড়িতে আইলো, সেই জিনিসগুলো দেওয়ার পরে রাজদীপ স্যার হাতে তুলে নিয়ে আবার আমার পুলিশ লুট করতে নিচ্ছে যখন, তখন আমার ওয়াইফের হাতে দিয়ে বললো তোমার হাত থেকে দাও, আমি ভিডিও করে নিচ্ছি। রাজদীপ সরকার ও একটা পুলিশ কি অন্য কিছু আমি জানি না, ঠিক আছে। এরপরে আমার ওয়াইফ যখন রাজদীপ স্যারের হাতে দিয়ে দিল, তারপরে মাঠটা বন্ধ হলো। তারপরে থানায় নিয়ে গেল। আবার নিয়ে যাওয়ার পরে এবার আমাকে বলে তুমি তোমার ভাইবোর নামে একটা কেস লেখো। আমি বলছি না স্যার, আমার তো সব নিয়ে নিয়েছে, সব তো চলে গেছে, আমি আর কিচ্ছু চাই না, আমার ভাইবোকে আমার হাতে তুলে দিন, আমি ঘরে চলে যাবো। রাত্রেবেলা হচ্ছে ওটা। বলছে না তোমার একটা কেস লিখতে হবে। আমি বলছি না স্যার আমি লিখবো না। বলছে হ্যাঁ একটা কেস লিখতে হবে। জোর জবরদস্তি করে আমাকে দিয়ে কি একটা লিখে আর ওই সই করে নিল। তারপর দিন
তারপরে আমাকে ছেড়ে দিল, বললো তোমার ভাইপো এখন থানা আছে, থাক, কালকের আমরা চালান করে দেবো ইয়েতে, মানে ওই কাকদ্বীপ কোর্টে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি তো আনন্দ হয়ে গেলাম, আমি যা হয়ে গেছে আমার ভাইপোটাকে তো ফিরে পাবো। তখন কিন্তু ভাইপো পুরো জখম, হেঁটে ফুটে রক্ত, হ্যাঁ, ওর পিছন পায়খানার দাঁততে তখন রক্ত বার হচ্ছে তখন, ঠিক আছে। তো তারপরে আমি যখন বাড়ি চলে গেলাম, আমার একটা শালা কোর্টের অ্যাডভোকেট, সে আমাকে রাত 12টার সময় ফোন করে বলছে ভাই যে কোনোভাবে তোমার ভাইপোকে কালকে বার করে নিন, জামিন করে নিন, নাহলে ওরা আর বাঁচাবে না। আমি বলছি কেন? আমাকে তো বড়বাবু আর ওই রাজীব স্যার বললো যে না আর কিছু হবে না, সব তো হয়ে গেছে। হ্যাঁ, আমাকে বলছে না তুমি যে কোনোভাবে ওকে কোর্ট থেকে বার করে নিন, জামিন দিয়ে নিন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার তো শালা হও, তুমি তো একটা কোর্টের উকিল, তোমার হায়ে কে আছে তাকে দাও, দিয়ে যে কোনোভাবে ভাইপোকে জামিন করে নাও। ও বললো দেখো 50,000 টাকা লাগবে একদিনের মধ্যে, না হলে হবে না। আমি বলি কোথায় পাবো, আমার কাছে তো আর কিচ্ছু নেই, কি করবো আমি? অনেক তার ধরে ঘরের আশেপাশ থেকে সবার কাছে চেয়ে চিনতে দিয়ে আমি পয়সাটা রেডি করেছি, করে তারপরের দিন কোর্ট থেকে আমার ভাইপোকে জামিন করে নিয়ে আমি আর ঘরে যাইনি। আর আমার দাদা যে ভাইপো, মানে ওর আব্বা তো থাকে বাইরে, থাকে হায়দ্রাবাদে থাকে, ঠিক আছে। ওর আব্বা খালি আমার কাছে ফোন করছে আর কাঁদছে, আমার ছেলেটাকে তুই বাঁচা। আমি বলছি আমি আর কি করবো, আমার তো সব নিয়ে চলে গেছে, ওরা কিচ্ছু নেই, আমি কি করে বাঁচাবো? বলে আমি তাড়াতাড়ি করে ওই কোর্ট থেকে বার করে ডাইরেক্ট আমি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই, ঠিক আছে। গ্রামীণ হাসপাতালে ওরা একটু দেখে ট্যাবলেট দিল, দিয়ে বললো তোমার ভাইপোর অবস্থা বহুত খারাপ। হ্যাঁ, তারপরে সেই রাতটুকু বাড়ি নিয়ে গেলাম, বাড়ি নিয়ে যাওয়ার পরে রেখে দিয়েছি। ভাইপোর তখন হালকা গলা থেকে রক্ত উঠছে তখন, ঠিক আছে, হালকা মানে গলা থেকে রক্ত উঠছে, যা খাচ্ছে সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে, একটু পানি খেলে সঙ্গে হয়ে যাচ্ছে বমি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে ইয়েতে সংগ্রামপুরে একটা বেসরকারি দাখানাতে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওরা দেখে বললো বলে আমরা পারবো না, বলে ওরা কি করলো আর জানি না, আমার তো মাথা ঠিক নেই তখন, ঠিক আছে। ওইখান থেকে তারপরে ডায়মন্ডে অন্য একটা বেসরকারি দাখানাতে নিয়ে গেলাম, তাদের কাছে একদিন রেখে বললো আমাদের এখন ডাক্তার নেই, ডাক্তার কালকে আসবে। ওইভাবে ভাইপো একদিন ভোর পড়ে আছে, আর খালি সাজালাইরা একটা দেওয়া ছিল। ভাইপোর তো খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি বলছি এবারে কোথায় নিয়ে যাবো? তারপরে অন্য একজন আমার বন্ধু বলে অন্য একটা ভালো একটা নার্সিংহোম আছে, তোমরা এক কাজ করে ওতে নিয়ে যাও। বলতে ওই নার্সিংহোমটার নাম কোয়ালিটি, ওইখানে, হ্যাঁ, ডায়মন্ডে কোয়ালিটিতে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওরা বললো ঠিক আছে আমরা এর সব টোটাল রিপোর্টগুলো করবো, তারপরে আমরা কিছু বলতে পারবো। আমি বললাম ঠিক আছে, তোমার পায়ে ধরেছি, তুমি যে কোনোভাবে রিপোর্টগুলো করাও। বলতে ওরা রিপোর্টগুলো করানোর পরে 4টের সময় বলছে তোমার ভাইপোর দুখানা কিডনির সমস্যা হয়ে গিয়েছে, ঠিক আছে। তখন ভাইপোর শ্বাসকষ্ট হালকা চালু হয়ে গিয়েছে, ঠিক আছে। ওরা তাড়াতাড়ি করে সেই মুখে কি দেয় না গ্যাস রেখে দিয়েছে। দেওয়ার পর আমি ভাবছি এবারে কি হবে। ওইখান থেকে যখন ওরা রাত 10টার পরে, মানে টাইমগুলো আমার ঠিক খেয়াল নেই, তো আমার তো মাথা ঠিক ছিল না। তারপরে রাত 10টার পরে ওরা যখন বললো আমাদের কাছে হবে না, ওইখান থেকে নিয়ে ইয়েতে ওই মানে ওই পাকসার কাছের পাশে, হ্যাঁ, ওই চিত্তরঞ্জনে রাত্রেবেলা নিয়ে গেলাম, ঠিক আছে। নিয়ে যাওয়ার পরে ওখানে কোনো সিট নেই, ডাক্তার নেই। সেদিন আবার রবিবার ছিল, আবার রথ ছিল, ঠিক আছে, যার কারণে কোনো ডাক্তার নেই, সিটও নেই। ওইভাবে ভাইপোকে চিত্তরঞ্জনে ফেলে রেখেছে একটা বেডে দিয়ে, আর গ্যাসটা খালি দিয়ে রেখেছে, ঠিক আছে। ওর যখন প্রচুর শ্বাসকষ্ট আস্তে আস্তে বেড়ে চলে গেছে, ঠিক আছে, তখন খালি আমরা কাঁদছি আর বলছি এবারে কোথায় নিয়ে যাবো, আর তো আমাদের শেষ, এবার আমরা কোথায় যাবো। তারপরে ওইখান থেকে একটা ওই অ্যাম্বুলেন্সওয়ালা বলে দাঁড়াও আমি তোমাদের একটা দাখানা ঠিক করে দিচ্ছি। বলতে ওই চিত্তরঞ্জনের কাছে মানে ওই স্বস্তিক বলে ওইখানে বললো একটা ভালো ডাক্তার আছে, তোমরা নিয়ে যাও। বলতে ওইখানে গিয়ে ভর্তি করার পরে তখন ওর শ্বাস পুরো মানে দম আটকে যাচ্ছে, ঠিক আছে। ওরা আইসিইউতে রেখে দিয়েছিল ওকে, হ্যাঁ, সেই সব হাতে পায়ে কী সব দিয়ে রেখেছিলো। আমি তো ঠিক জানি না, ও তো আমার মাথা ঠিক ছিল না। আমি খালি ভাবছি এবারে কী হবে। যখন সিরিয়াস হয়ে গেছে বহুত, তারপরে দেখছি অনেকক্ষণ পরে দেখি না আমাদের গ্রামের দুটো মানে পার্টির লিডার, মানে টিএমসি পার্টির মানে সহকর্মী, ওরা দুজন আমাদের কাছে এসে বললো ঠিক আছে তোমরা চাপ নিও নি, আমরা
চেষ্টা করবো যাতে ভালো হয়ে যায়, ঠিক আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমরাও দেখো। বলতে ও আমাকে বললো থানার বড়বাবু আসবে। হ্যাঁ, আমি বলি থানার বড়বাবু কেন আসবে? থানার বড়বাবু তো মেরে তো থানার বড়বাবু তো রাজীব স্যারকে দিয়ে মেরে তো এই কেসটা করেছে, তা উনি কেন আসবে? বলছে হ্যাঁ আসবে। আমি বলি আচ্ছা ঠিক আছে আসবে, আসুক। বলে থানার বড়বাবু আরও 4 জন মিলে গেল, গিয়ে সেই পার্টির দুটো ছেলেকে বললো যা খরচা হবে তোমরা দেখভাল করো, আর যা টাকা লাগবে আমি দেবো বলে আমাদের সামনে, হ্যাঁ আমাদের সামনে বড়বাবু ওই দুটো পার্টির ছেলেকে 50,000 টাকা দিয়েছে হাতে, দিয়ে বললো টাকা এদের হাতে দেবে না, যা খরচা হবে তোমরা করো যাতে ও ভালো হয়ে যায়। বলে বড়বাবু পার হয়ে গেল। তার খানিকটা তারপরে সেই পার্টি সহকর্মী দুটো আমাদের সঙ্গে ছিল, ওরা হ্যাঁ আমাদের যথেষ্ট হেল্প করেছে যাতে ও ভালো হয়ে যায়। তার খানিকটা পরে আমার ভাইপো মারা যায়। পুলিশ প্রশাসন পুরো ডাকাতি করেছে আপনাদের সাথে। আমি কি করবো বলো, আমাদের হাতে কিছু আছে? আমরা চাই কি যে আইনের জায়গা থাকবে। হ্যাঁ, আমরা চাই কিরকম শাস্তি চান? এই যে শাস্তি বলতে আমার সামনে তো ভাইপোকে মেরেছে, আমি তো সেইটা বুঝতে পারছি না। কুত্তার মতো আমার ভাইপোকে খালি তড়পে মেরেছে। আমার ভাইপো খালি থানার ভিতরে এদিক ওদিক খালি ছুটেছে, কুকুরের মতো ছুটছে, আর আমার পা ধরছে। ও বলছি আবার তুমি বাঁচাবো। আমি বলছে আমি কি দিয়ে বাঁচাবো? আমার তো থানার ভিতরে ফেলে রেখেছে এক কোণে, আমি কি দিয়ে বাঁচাবো? আমি চাই কি যে ওই পুলিশ কেন মারলো, আর চোর অরিজিনাল চোরকে এইটা আইনত ভাবে আমি সঠিক বিচারটা আমি পেতে চাই। আর ওই যে রাজদীপ সরকার, ও যে ওই আমার ভাইপোকে কুত্তার মতো ওই বিশেষ করে ওর হাতে বেশি মাথা পড়েছে আমার ভাইপোরা। আমার সামনে তো 4টে লাঠি ভেঙে দিয়েছে। আমি তো বলছি তো আমার ভাইপো যখন করতে গিয়ে আমি বার করি, আমার ভাইপো আমাকে বলে কাকা আমার পিছনে লাঠি ঢুকিয়ে দিয়েছে। আমি তো দেখিনি ভিতরে ওটা কি করছে, ওর নিয়ে খালি আসছে ও বাবা গো আমার বাঁচা গো। আমার ভাইপো থানার ভিতরে এমনভাবে কাঁচার বলছে ও স্যার এক্ষুনি আমার একটা কিডনি কেটে নাও, তোমরা আমার একটা কিডনি কেটে নাও। আমার সামনে আমি আসটা পাচ্ছি, আমার তো বাইরে রেখেছে থানার ভিতরে, বলতে কাঁচের ভিতরে অন্য করছে, আর আমার বাইরে রেখেছে। তো আমি খালি আসটা পাচ্ছি ও স্যার আমার একটা কিডনি কেটে নাও, আমার একটা কিডনি কেটে নাও আমার ভাইপো। তারপরে আমার ভাইবোর ফিরে পেলাম না। এই বিচারটা আমি চাই, আমি সরকারের কাছে আবেদন করি এইটা কেন হলো, কোন কারণে হলো, সঠিক তথ্যটা আমরা যেন পেয়ে যাই। আমরা সরকারের কাছে